বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন এই কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন। বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করেছে। ইতোমধ্যে দেশের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। কাজেই এই অবস্থায় তোমাদের প্রত্যেককে অনেক বেশি সাবধান ও সচেতন থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সাবধান ও সচেতনতাই পারবে তোমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু ক্লাস করেছো। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতাংশের কবিতা রক্তে আমার অনাদি অস্থি কবিতাটির বিষয়ে বিস্তৃত পাঠ পর্যালোচনায় অংশ নেব। এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আমি তোমাদের প্রত্যেককে নোট, খাতা এবং পাঠ্য বই সহ প্রয়োজনীয় খাতা কলম সাথে নিয়ে এই অধিবেশনে বসবার আহ্বান জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের কবিতাটির পাঠ পর্যালোচনার শিখন ফল। এই পাঠ শেষে তোমরা দেশ মাতৃকার প্রতি প্রগাঢ় প্রেম অনুধাবন করবে। অর্থাৎ একটি দেশের নাগরিক হিসেবে বিশেষ করে ইতিহাস ঐতিহ্যের যে সংগ্রামী পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমায় আমাদের বাঙালি জাতি আজকে একটি স্বাধীন ভূখণ্ডের মধ্যে বসবাস করছি। এই স্বাধীন ভূখণ্ডটি স্বাধীন করতে যে আমাদের অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং তাদের শ্রম সাধনা এগুলো ব্যয়িত হয়েছে। এটি আপনা আপনি অর্জিত হয়নি। কাজেই এই স্বাধীনতা, এই স্বাধীন ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দেশের প্রতি, এই ভূমির প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে। অর্থাৎ আমরা যদি আমাদের দেশকে স্বাধীন এবং তাকে সমৃদ্ধ রাখার চেষ্টা না গ্রহণ করি, তাহলে আমাদের দেশ অগ্রসীল হবে না। আর দেশ অগ্রসীল না হলে দেশের নাগরিকদের প্রতি, নাগরিকের উপর এর বিরূপ প্রভাব অবশ্যই পড়ে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা চাই না আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের যে যে প্রিয় ভূমি স্বদেশ, দেশ মাতৃকা, তাকে অবশ্যই আমরা উন্নত করতে চাই, প্রত্যহ সমৃদ্ধ করতে চাই। এই সমৃদ্ধির পথে আমাদের যতই বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাকে রক্ষা করব এবং দেশ এবং জাতিকে দিন দিন ক্রমশ সমৃদ্ধ স্তরে উন্নীত করব। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের এই কবি দিলওয়ারের কবিতা রক্তে আমার অনাদি অস্থি, এই কবিতার মধ্যে কবির সেই প্রত্যয়, সেই দৃঢ়তা, সেই চেতনাই উচ্চারিত হয়েছে গভীর সংবেদে। প্রিয় ক্যাডেটবৃন্দ, দ্বিতীয়ত, আজকের এই কবিতার পাঠ পর্যালোচনায় আমরা আমাদের নদ নদী ও সমুদ্রের ভূমিকা সম্পর্কে একটা ধারণা লাভ করব এবং সেই ধারণাটি অবশ্যই যৌক্তিক এবং কবির যে চেতনা, সে চেতনার যে স্তর, সেই স্তরকে আমরা এখানে অনুধাবন করব। নদ নদী এবং সমুদ্র যে কোনো ভূখণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ভূমির উর্বরতা, মাটির ফলনশীলতা বৃদ্ধির জন্য নদ নদী এবং খাল বিলের প্রচণ্ড ভূমিকা রয়েছে। আর সমুদ্র সেই ভূমিকার সাথে সঙ্গতি রেখে তার তার নিকটবর্তী তটরেখায় তিনি আশীর্বাদ করে, সে তার ভূমিকা রেখে দেশের ভূখণ্ডের জন্য উর্বরতার ভূমিকা পালন করে থাকে।
প্রিয় ক্যাটবিন্দু, আশা করি নদ নদী এবং সমুদ্রের ভূমিকা সম্পর্কেও তোমরা এই কবির কবিতার মধ্য দিয়ে ধারণা লাভ করবে। তৃতীয়ত, এই মাটি ও মানুষের সংগ্রামী ও বৈচিত্র্যময় জীবনের মর্ম উপলব্ধি করবে। অর্থাৎ যেটি আমি পূর্বেই বলেছি, এই স্বাধীনতা, এই সংগ্রামী মনোভাব, এটি হাজার হাজার বছর ধরে এখানকার অধিবাসী, সেই প্রাচীন যে বাঙালি তাদের যে জীবন বৈচিত্র্যময়তা, সেই নদ নদীর যে ভূমিকা এবং ভূমির যে ভূমিকা, তার মধ্য দিয়ে এই মাটির সন্তানদের যে সংগ্রামী মনোভাব, বৈদেশিক শক্তি আক্রমণ থেকে, বৈদেশিক শক্তির শোষণ থেকে মুক্ত হওয়ার যে সংগ্রাম, সেই সেই সংগ্রামের সাক্ষী, সেই সংগ্রামের ইতিহাস আমরা উপলব্ধি করব। কেন তারা সংগ্রাম করেছিল, কেন তারা এই দেশকে মুক্ত রাখার চেষ্টা করেছিল, কেন তারা শোষণ এবং বঞ্চনার হাত থেকে এই ভূমির মানুষকে এবং ভূমিকে রক্ষা করেছিল। এই উপলব্ধিটি আমরা এই কবিতার মধ্য দিয়েও আমরা অনুধাবন করব। চতুর্থত, কবি দেলোয়ারের জীবন দর্শন ও দেশপ্রেম সম্পর্কে আমরা জানতে পারব। প্রকৃতই একজন কবি তার কবিতায়, তার জীবন দর্শনে দেশ এবং মাতৃকার প্রতি প্রগাঢ় প্রেম লুকিয়ে থাকে। কবিরা সেই প্রেম নিয়ে, তাদের সেই ভালোবাসা নিয়ে, তাদের ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে গণমানুষের কাছে, তার দেশের অধিবাসীর জন্য, দেশের মাটির জন্য, স্বদেশ ভূমির মুক্তির জন্য তারা প্রেম অনুধাবন করে এবং সেই প্রেমকে তারা ছড়িয়ে দিতে চায় জনে জনে, যাতে করে প্রত্যেক নাগরিক এই সচেতনতা লাভ করে, দেশ মাতৃকাকে মনে প্রাণে ভালোবাসতে পারে। প্রিয় বিন্দু, আমরা কবি দেলোয়ারের জীবন দর্শন এবং দেশপ্রেম সম্পর্কে এই কবিতার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারব। প্রিয় বিন্দু, আমরা এখন কবি দেলোয়ারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জেনে নেই। কবি দেলোয়ার বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। বাংলাদেশের সাধারণ মানুষের মননের কথা তার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছে বলে তাকে গণমানুষের কবি বলা হয়। জন্ম, শৈশব ও শিক্ষা। কবি দেলোয়ার 1937 সালের 1 জানুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ পৈতৃক নিবাস খান মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ হাসান খান এবং মাতার নাম মোসাম্মদ রহিমুন্নেসা। 1952 সালে সিলেটের উত্তর সুরমার রাজা জিসি হাই স্কুল থেকে দেলোয়ার প্রবেশিকা পাশ করে এমসি কলেজ থেকে 1954 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। পেশা। শিক্ষকতার মাধ্যমে পেশা জীবনে শুরু হলেও এরপর রাজধানীতে এসে সাংবাদিকতা শুরু করেন কবি। 1967 সালে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন দৈনিক সংবাদে। দেশ স্বাধীন হওয়ার পর 1973-74 সালে দৈনিক গণকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। উদীচী ও খেলাঘর আসরের সিলেটের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। প্রকাশিত গ্রন্থ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো ঐকতান, পুবাল হাওয়া, উদ্ভিন্ন উল্লাস, বাংলা তোমার আমার, রক্তে আমার অনাদি অস্থি, বাংলাদেশ জন্ম না নিলে, সনিষ্ঠ সনেট, নির্বাচিত কবিতা, দিলোয়ারের 21-এর কবিতা, দিলোয়ারের স্বাধীনতার কবিতা, সপৃথিবী রৈব সজীব, দুই মেরু, দুই ডানা, অনতীত পংক্তিমালা, ছড়া গ্রন্থ, দেলোয়ারের শতচ্ছড়া, ছড়ায় অ আ ক খ, এছাড়া প্রবন্ধ, গান ও ভ্রমণ কাহিনীও লিখেছেন তিনি। সম্মাননা ও পুরস্কার। কবি দেলোয়ার 1980 সালে কাব্যচর্চায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 2008 সালে সাহিত্যে অবদানের জন্য তাকে 21 পদক প্রদান করা হয়। মৃত্যু। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 10 অক্টোবর 2013 সালে সিলেট নগরের ভার্থখলায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। প্রিয় বিন্দু, এবার আমি একটু তোমাদের আমার একটা ব্যক্তিগত কবির সাথে
যোগাযোগ হয়েছিল সেটি আমি এখানে একটু বলে নিচ্ছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা কিছুটা আরো বেশি অভিজ্ঞতা লাভ করতে পারো। চাকরির সূত্রে আমি 2006 সালে আমি সিলেট ক্যাডেট কলেজে যোগদান করি। যেহেতু আমি নিজেও সাহিত্য চর্চা করি, কবিতা লিখি, সে কারণে আমি সিলেটে যাওয়ার পর আমি কবি দিলওয়ারের সম্পর্কে জানতে পারি এবং তার সাথে একটা সৌজন্য সাক্ষাতের একটা প্রোগ্রাম হাতে নেই। আমি কবি দিলওয়ারের বাসায় যাই। কবি দিলওয়ার বাড়িতে ছিলেন। তিনি আমাকে পেয়ে খুব খুশি হলেন, আমাকে বাসার অন্দরমহলে নিয়ে গেলেন এবং পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আমার সাথে ছিলেন আমার স্ত্রী এবং আমার তখন একটা কন্যা সন্তানের জনক আমি, আমার কন্যা তাহসিনা জেরিন। তাহসিনা জেরিন তখন মাত্র 2-2.5 মাস বয়স। যা হোক, কবির বাসায় গেলে কবি আন্তরিকতার সাথে আমাদেরকে অতিথি হিসাবে গ্রহণ করেন এবং অনেক বিষয়, কবিতার বিষয় অনেক কথা বলেন। পরবর্তীতে আমি নিজে একা যাই কবির বাসায় এবং কবিতার জীবনের অনেক ঘটনা উল্লেখ করেছেন, আমার সাথে অনেক গল্প করেছেন এবং তিনি তার ছেলে কিশোর ইবনে দেলোয়ার, সেও কবিতা লিখত, সেও কবি। সে তখন মানসিক রোগে ভুগছিলেন। তার সাথেও আমার আলাপ হলো, কথা হলো। সে যাই হোক, তা কবি ছিলেন অমায়িক একজন আন্তরিক মানুষ। তার সাহচর্য আমাকে অভিভূত করেছিল। কবি তার নিজের কয়েকটি গ্রন্থ আমাকে উপহার দিয়েছিলেন এবং কবি বলেছিলেন, সব থেকে আশ্চর্য লাগে আমার আজও, আমি বিস্ময়ে অভিভূত হই, আমি শিহরিত হই, যে কবি বলেছিলেন যে, কবি শিমুল আজাদ, তুমি হচ্ছে আমার আমার সন্তানের মতো। আমার বাড়িতে তোমার যখন তখন যাতায়াতের জন্য দ্বার উন্মুক্ত রইল। তুমি যখন খুশি, যখনই তোমার মন চাইবে, তুমি আমার বাড়িতে আসবে। এভাবে তিনি আমাকে সন্তান স্নেহে গ্রহণ করেছিলেন। আমি বলতে চাই যে একটি অপরিচিত, অল্প স্বল্প সময়ের পরিচিত একজন মানুষকে যিনি এত আপন ভাবতে পারেন, এত এতটা স্নেহ তার ভিতরে আছে, এতটা অতি আন্তরিকতা তিনি তার ভিতরে ছিল। এই আন্তরিকতা এবং স্নেহর মূল্য আমি কিন্তু জীবন ধরেও, জীবন ব্যয় করলেও আমি তার ঋণ শোধ করতে পারবো না। প্রিয় ক্যাডেট বিন্দু, কবি দিলোয়ারের সাথে আমার এইভাবে ব্যক্তিগত সম্পর্ক এবং তার যে কথা, তার যে স্নেহময়তা, তার যে আন্তরিকতা, সে আন্তরিকতা, অনেক বড় মনের তিনি একজন মানুষ ছিলেন বলেই তিনি এরকম আন্তরিকতা পোষণ করতে পেরেছিলেন। আমি সত্যি অভিভূত হয়েছি তার এই ব্যবহারে। প্রিয় ক্যাডেট বিন্দু, মানুষ যায় কিন্তু তার নাম থাকে তার আচার আচরণে, তার কর্মের মাধ্যমে। দেলোয়ার বেঁচে থাকবেন আমাদের মাঝে একজন বড় কবি হিসেবে, একজন প্রকৃত মানুষ হিসেবে। তিনি আমাদেরকে আলো এবং ছায়া দিয়ে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করে তুলবেন। প্রিয় গায়কবৃন্দ, আজকে দিলোয়ার নেই। আমি 2007 সালে সিলেট থেকে চলে আসি। তারপরে তার সাথে আমার আর যোগাযোগ সম্ভব হয়নি এবং তিনি তারপরে আস্তে আস্তে বার্ধক্যজনিত রোগে ভোগেন এবং 2013 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে, তার মৃত্যু আমাকে ভাবিয়েছে। প্রিয় বিন্দু, যা হোক, এই ব্যক্তিগত আলাপ, ব্যক্তিগত পরিচয় সূত্রে আমি যে কথাগুলো বললাম, আশা করি কবিকে বুঝতে তোমাদের এই ব্যক্তিগত উপলব্ধি, আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তোমাদেরকে সহায়তা করেছে। রক্তে আমার অনাদিঅস্ত কবিতাটির পাঠ পরিচিতি। কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা। রক্তে আমার অনাদি অস্থি 1981 খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। সংকলিত কবিতাটি কবির চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় দেলোয়ার সাগর দুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসাবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। কবি বলেছেন, এই বাংলায় জীবনরূপ যেসব নিরন্তর বয়ে চলেছে, গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই তিনি রূপকার। তবে বহমান জীবন এখানে বাধাহীন নয়। প্রবাহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ। কিন্তু কবি একথা জানাতে ভোলেন না যে তিনি তার স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন।
এই শক্তি সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো তার ক্রোধকে শক্তিমান করেছে। আর এই ক্রোধ কেবল কবির একার নয়, সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে। এ কারণে বিদেশি নরদানবের আগ্রাসন এই জনগোষ্ঠীকে দমাতে পারে না। বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন এই জাতি সত্তার শোণিত অস্থি। কবিতাটি ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতি পংক্তি ৬+৬ মাত্রার পূর্ণ পর্বে এবং ২ মাত্রার অপূর্ণ পর্বে বিন্যস্ত, যাকে অতিপর্ব বলে আখ্যায়িত করা হয়। প্রিয় ক্যারেটবৃন্দ, এই কবিতাটি খুবই ছোট একটি কবিতা, কিন্তু এর বক্তব্য অনেক দীর্ঘ, অনেক বড়। এবার আমরা মূল কবিতায় ফিরে আসি। রক্তে আমার অনাদি অস্থি, কবি দেলোয়ার। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। কবি আমাদের বাংলাদেশের নদী পদ্মা, যমুনা এবং সুরমার কথা বলে কবি যেটা বলেছেন সেটা হলো পদ্মার তিনি যৌবন চাচ্ছেন, যমুনার যৌবন চাচ্ছেন এবং সুরমার বুকের যে গলিত হেম তাকে সে প্রার্থনা করছেন। পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি। অর্থাৎ বড় বড় নদ নদীর কথা কবি বলেছেন যেমনি, তেমনি তার পাশাপাশি ছোট 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 নদীগুলো এর সাথে সংযুক্ত হয়ে যায়। কবি বলছেন তোমাদের বুকে আমি নিরবধি চলমান, প্রবাহিত তোমাদের স্রোতের সাথে আমি চলমান রয়েছি, আমি গণমানবের তুলি। কত বিচিত্র জীবনের রং চারিদিক করে খেলা, জীবনের বিচিত্র রং চারিপাশে খেলা করছে, চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। এই জীবনের বিচিত্র রঙের মধ্যে মৃত্যুর বিষাদময়তা, মৃত্যুর রঙও রয়েছে। এবং তিনি কবি এই সমগ্র বাঙালি জাতির, বাঙালি জনগণের তুলি হিসেবে ক্যানভাসে কাজ করছেন বলে তিনি একজন শিল্পী হিসাবে এখানে নিজেকে ব্যক্ত করলেন। তারপরে কবি বললেন, রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নাই। কবি বললেন, এভাবে আমি তোমাদের বুকে প্রবাহিত হতে হতে আমার স্বপ্নকে আমি বঙ্গোপসাগরের মধ্যে, তোমার এই সমস্ত নদ নদীগুলো পরিণতি হচ্ছে বঙ্গোপসাগর। তোমরা জানো নদ নদীগুলো শেষমেশ সাগরে এসে বিলীন হয়ে যায়। কবি সেই চলমান জীবন, প্রবাহিত স্রোত, জনমানব সবকিছুকে ছাড়ি অতিক্রান্ত করে প্রবাহিত হতে হতে তিনি বঙ্গোপসাগরের মধ্যে মিশেছেন এবং এখানেই তার স্বপ্নকে গচ্ছিত রেখেছেন। এবং সেই স্বপ্ন ক্রোধে শক্তিতে পরিণত হয়েছে, যার তুলনা জগতে আর কোনো কিছুর মধ্য দিয়ে সম্ভব নয়। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। এই স্বপ্ন যখন ক্রোধে পরিণত হয়েছে, এই ক্রোধ শুধু কবি একার নয়, সমগ্র গণমানবের বুকে এই ক্রোধ সঞ্চারিত হচ্ছে। এবং যখন আমাদের সম্পদ নিয়ে জাহাজগুলো যাওয়া আসা করে, তখন নরদানবের মুখে এই সম্পদগুলো, এই প্রাচুর্যগুলো আক্রান্ত হয়। তখন কবি বলছেন, পদ্মা, সুরমা, মেঘনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। এই সমস্ত নরদানবেরা তখন সেই বঙ্গোপসাগরের যে স্রোতময় ক্রোধ, সেই ক্রোধ সঞ্চারিত হয়ে যখন নরদানব আমাদের জাহাজগুলোকে লুণ্ঠন করতে চায়, সম্পদগুলোকে লুণ্ঠন করতে চায়, তখন সেই ক্রোধ সঞ্চারিত হয়ে এমন প্রতিরোধ সৃষ্টি করে যে নরদানব গোষ্ঠী ছারখার হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়, ভেঙে তছনছ হয়ে যায় তাদের যাবতীয় সঞ্চালন। তারপর কবি বলছেন, পদ্মা, সুরমা, মেঘনা, অশেষ নদী ও ঢেউ, এই সমস্ত নদ নদীর যে ঢেউ আছে, প্রাণবন্তময়তা আছে, সেই মধ্যেই আমাদের জীবনের সমস্ত
চেতনা, সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষা সঞ্চারিত হতে থাকে। আমরা প্রবাহিত হই, বিচিত্র জীবনের দিকে আমরা ধাবিত হই। আমরা দেশ মাতৃকার সন্তান, আমরা আমাদের মাটি, আমাদের ভূমির প্রতি আমাদের আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে ভালোবাসা, মুগ্ধতা সব সঞ্চারিত হয়। নদ নদীগুলো সেই স্বপ্নকে নিয়ে, সেই জীবন বৈচিত্র্যকে নিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে বিশাল শক্তি সৃষ্টি করেছে। যে শক্তি সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে, যে শক্তি অপার সম্ভাবনার শক্তি, সেই শক্তির কাছে কোনো শক্তি, বিদেশি শক্তি আর দাঁড়াতে পারে না, মুখোমুখি দাঁড়াতে পারে না, প্রতিরোধ করতে পারে না। এমনই এক শক্তি, সেই শক্তির বলেই আমরা হাজার হাজার বছর ধরে টিকে আছি। বাঙালি জাতি আমরা সমৃদ্ধ হয়েছি, নানা রঙে বর্ণে উদ্ভাসিত হয়েছি। আমাদের জীবন ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে এবং আমরা আমাদের দেশ এবং জাতি নিয়ে গর্ববোধ করতে পারি। আমাদের শক্তি এবং সম্পদ নিয়ে আমরা রুখতে পারি যে কোনো শক্তির বিরুদ্ধে। কবি শেষে বলছেন, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ, এভাবেই আমার রক্তের মধ্যে অনাদি অস্থি সঞ্চারিত হয়েছে। সেই শক্তি, অস্তিত্বের শক্তি, সেই শক্তি কথা বিদেশিরা, শোষক শ্রেণীরা তারা কখনো জানতে পারবে না। জানতে পারবে তখন যখন তারা তাদের অন্যায় কার্যক্রম আমাদের পরে চালাতে শুরু করবে। তখনই এই শক্তি আমার প্রতিরোধ করবে, যেমনভাবে প্রতিরোধ করেছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। আর তারও আগে সেই প্রাচীন কাল থেকে, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, এই যে যুগধারা হাজার হাজার বছরের ধরে যে চলমান পথ পরিক্রমা, সেখানেও বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, কিভাবে শোষণ থেকে, বঞ্চনা থেকে মুক্তি পেতে হয়, কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। প্রিয় ক্যারেট বিন্দু, রক্তে আমার অনাদি অস্থি একটি ছোট কবিতা, কিন্তু এর চেতনা বহুদূর বিস্তৃত। সেটি বুঝতে আমাদের আর কোনো অবকাশ থাকে না। এবার আমরা কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ এবং টিকা জেনে নেই। হেম হচ্ছে সুবর্ণ বা সোনা, রঙের রং সোনা। গলিত, পলিতে গলিতে হেম বলতে এখানে গলিত সোনা মেশানো পলিমাটির কথা বোঝানো হয়েছে। গণমানব, প্রান্তিক জনগণ, একটি জাতির জীবনের যে মূল স্রোতধারা, যে জনগণ থাকে তাদেরকে বোঝায়। গণমানবের তুলি হচ্ছে শিল্পী, জনতার তুলি হিসেবে এখানে নিজেকে ব্যক্ত করেছেন। কবি এখানে গণমানবের শিল্পী হিসেবে নিজের পরিচয় জ্ঞাপন করেছেন। মারণ বেলা মানে হচ্ছে হননকাল, মৃত্যুকাল, বিনাশকাল। ঘূর্ণি, ঘূর্ণমান জলরাশি, ঘূর্ণি হচ্ছে ঘূর্ণমান জলরাশি অর্থে হয়তো হয়েছে আবর্তিত জলরাশি। প্রাণের জাহাজ বলতে এখানে জনতা ও জনসম্পদ বোঝাতে প্রাণের জাহাজ কথাটি ব্যবহৃত হয়েছে। নরদানব মানে নরপশু, মানুষরূপী দানব, এখানে বিদেশি নরপিশাচদের বোঝানো হয়েছে। অশেষ নদী ও ঢেউ বলতে আবহমান ছুটে চলা নদী ও তার ঢেউয়ের কথা ব্যক্ত হয়েছে। রক্তে আমার অনাদি অস্থি বলতে জাতিসত্তার শোণিত এবং অস্থি যে কবি নিজের অস্থিতে ধারণ করে আছেন, এখানে সে কথাই আলংকারিক ভাষায় ব্যক্ত হয়েছে। রুকারের বিন্দু, রক্তে আমার অনাদি অস্থি শব্দগুলো অর্থ অত সহজে অনুধাবন করা যায় না। এটি প্রাণের মধ্যে গ্রহণ করে এর মর্ম উপলব্ধি করতে হয়। এখানে কবি বলেছেন জাতিসত্তার যে শোণিত মানে রক্ত প্রবাহ এবং অস্তিত্বের যে প্রাণস্পন্দন, সেই প্রাণস্পন্দন কবির অস্তিত্বের মধ্যে রয়ে গেছে, যা কখনো বিনাশ ঘটবে না। প্রিয় বিন্দু, কবিতার মূল ভাব আমরা আবার জেনে নেই। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবি দেলোয়ার বাঙালি জাতিসত্তার গভীরে শত্রুর বিরুদ্ধে প্রতিবাদী শক্তির কথা বলেছেন। যুগ যুগ ধরে বাঙালি বিদেশিদের দ্বারা শোষিত হয়েছে। বিদেশি শত্রুরা এদেশে এসে অবস্থান করলেও একসময় তারা বাঙালির প্রতিবাদের মুখে চলে যেতে বাধ্য হয়েছে। কবি বাঙালির সেই প্রতিবাদী সত্তার পরিচয় এ কবিতায় তুলে ধরেছেন। কবিতায় কবি নিজেকে গণমানুষের তুলি হিসেবে বর্ণনা করেছেন। নদীমাতৃক বাংলাদেশের নদ নদীর চিরন্তন প্রবাহের বাঁকে বাঁকে যে বিচিত্র জীবন গড়ে উঠেছে, কবি যেন সেই জীবনেরই রূপকার। তিনি সেই জীবনকে রং তুলির সাহায্যে নতুন করে রূপায়িত করেছেন। বাঙালির জীবন প্রণালীর বাঁকে বাঁকে উৎপেতে থাকা
মৃত্যুর ফাঁদের কথা তিনি ভুলে যাননি। কবি নিজের ও আপামর বাঙালির স্বপ্নকে বঙ্গোপসাগরে গচ্ছিত রেখেছেন। প্রয়োজনে সে স্বপ্ন ভয়াল ঘূর্ণি শক্তি হয়ে বিদেশিদের বিপক্ষে জেগে ওঠে। বিদেশি শত্রুর বিরুদ্ধে জেগে ওঠা এই ক্রোধ কবির একার নয়, সমগ্র বাঙালির। এ কারণেই বিদেশি নরদানবদের আগ্রাসন এই জনগোষ্ঠীকে দমাতে পারে না। কবি মনে করেন, বিদেশিরা হয়তো জানে না যে প্রবহমান নদীর মতো কবির অস্তিত্বের প্রবাহিত হচ্ছে বাঙালি জাতিসত্তার শোণিত অস্থি। অনাদিকাল থেকে বাঙালির শোণিতে প্রবাহিত প্রতিবাদী শক্তি যেন আজকের প্রতিবাদী শক্তির উৎস। এ কবিতায় কবি একদিকে শত্রুর বিরুদ্ধে বাঙালির আপোষহীন মনোভাবের পরিচয় যেমন দিয়েছেন, তেমনি নদ নদী বেষ্টিত বাঙালি জীবনের গণমানুষের জীবন ধারণেরও ছবিও তিনি এঁকেছেন। কবি আপামর বাঙালির প্রতিনিধি হয়ে এই ছবিতে রং তুলি ধরেছেন। এবার রক্তে আমার অনাদি অস্থির কবিতার যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে প্রিয় ক্যাডেট বিন্দু, সেগুলো সম্পর্কে জেনে নেই। রক্তে আমার অনাদি অস্থির কবিতায় কবি বাঙালি জাতিসত্তার আদিম পরিচয়ের একটি পর্যালোচনা করেছেন। যুগ যুগ ধরে বাঙালি জাতি বিদেশিদের দ্বারা শোষিত হলেও এরা নির্জীব প্রাণ জাতি নয়। সঠিক সময় ও সুযোগে এরা ঠিক প্রতিবাদী হয়েছে। এ কবিতা কবি নিজেকে কেন গণমানুষের তুলি হিসেবে উপস্থাপন করেছেন? নদীমাতৃক বাংলাদেশের সমাজ ও সভ্যতা নির্মাণে নদীর ভূমিকা কেমন ছিল? বাংলাদেশের উপর বঙ্গোপসাগরের প্রভাব কেমন? কবি নিজের স্বপ্নকে কেন বঙ্গোপসাগরের কাছে গচ্ছিত রেখেছেন? বঙ্গোপসাগরের ভয়াল ঘূর্ণিতে কবি বাঙালি শক্তির প্রতিবাদী সত্তাকে কেন দেখেছেন? যুগে যুগে বিদেশি নরদানবদের প্রতি বাঙালির প্রতিবাদের স্বরূপ কেমন ছিল? হাজার বছরের বাঙালি সত্তায় প্রতিবাদের শক্তি কিভাবে শত্রু তাড়াতে সহযোগিতা করেছে? কিভাবে বাঙালি জাতির জীবন প্রণালী শত্রুদের কারণে মৃত্যুময় হয়েছিল? এমন অবস্থা থেকে বাঁচার জন্য কবি নিজেকে কিভাবে কবিতায় উপস্থাপন করেছেন? প্রিয় ক্যাডেটবৃন্দ, আমি আগেই বলেছি ছোট একটি কবিতা, কিন্তু সেই ছোট কবিতার মধ্যে সমগ্র বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামী, গৌরবময় সংগ্রামশীলতার কথা ব্যক্ত হয়েছে। সেই সাথে জাতির মূল পরিচয়টিও এখানে ব্যক্ত হয়ে গেল। প্রিয় ক্যাডেটবৃন্দ, রক্তে আমার অস্থি কবিতাটি অনুধাবন করতে যে সমস্ত প্রশ্নগুলো উপস্থাপন করা হলো, এই প্রশ্নগুলো নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে এবং এগুলো সম্পর্কে জানার চেষ্টা করো। এবারে হচ্ছে কর্ম অনুশীলন। একটি সৃজনশীল প্রশ্ন আমি দিচ্ছি। সৃজনশীল প্রশ্ন তোমরা জানো কিভাবে সৃজনশীল একটি প্রশ্ন তৈরি হয়। প্রথমে একটা উদ্দীপক থাকে, সেই উদ্দীপকটি পাঠ সংশ্লিষ্ট হতে হয় এবং প্রশ্নগুলো পাঠ সংশ্লিষ্ট হয় যাতে করে প্রশ্নগুলোর উত্তর সহজে দেওয়া যেতে পারে। একটি উদ্দীপক এখানে দেওয়া হয়েছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, অসংখ্য নদী এদেশের বুক দিয়ে বয়ে চলেছে, জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো আমাদের দেশের মাটিকে যেমন উর্বর করেছে, তেমনি সাধারণ মানুষের জীবিকার ক্ষেত্রেও অবদান রেখে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে ক, জ্ঞানমূলক। নিরবধি শব্দের অর্থ কি? তৃতীয়ত খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক। তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি, কথাটি বুঝিয়ে লেখো। কবিতায় ব্যবহৃত একটি বাক্য এখানে দেওয়া হয়েছে অনুধাবনমূলক প্রশ্নে। তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি, এটা বুঝিয়ে দিতে হবে কবি এখানে কি বলতে চেয়েছেন। গ নম্বর প্রশ্নটি তোমরা জানো যে এটি হচ্ছে উদ্দীপক সংশ্লিষ্ট। এখানে বলা হয়েছে যে রক্তে আমার অনাদি অস্থির কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো। এটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট করে মূল পাঠের একটি আলোচনা স্থান, সেটি হলো। এখন সে প্রশ্নটি কি থাকছে এখানে? প্রশ্নটি হচ্ছে
উদ্দীপকে রক্তে আমার অনাদি অস্থি কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো। প্রয়োগমূলক এই প্রশ্নটির উত্তর দিতে হবে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট করে সংযোগ করে মূল লেখার সাথে একটি সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করতে হয়। ঘ নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো নদীমাতৃক দেশ হওয়ার কারণেই বাংলার পলিমাটিতে সোনার ফসল ফলে। উদ্দীপক এবং রক্তে আমার অনাদি অস্থি কবিতার আলোকে উক্তিটি যথার্থতা নিরূপণ করো। খুব চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো নদীমাতৃক দেশ হওয়ার কারণেই বাংলার পলিমাটিতে সোনার ফসল ফলে। উদ্দীপক এবং রক্তে আমার অনাদি অস্থি কবিতার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করতে হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজেই দিতে পারবে। এবারে বাড়ির কাজ থাকছে। বাড়ির কাজ হচ্ছে 1, কবি দেলোয়ার নিজেকে গণমানুষের তুলি বলেছেন কেন? 2 নম্বর প্রশ্ন, রক্তে আমার অনাদি অস্থি বলতে কবি কি বুঝিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, পলিতে গলিত হেম বলতে কবি কি বুঝিয়েছেন? 4 নম্বর প্রশ্ন, কবি দেলোয়ার পদ্মার যৌবন কামনা করেছেন কেন? 5 নম্বর প্রশ্ন, কবি দেলোয়ার ভয়াল ঘূর্ণিকে ক্রোধ বলেছেন কেন? 6 নম্বর প্রশ্ন, কবি দেলোয়ার তার স্বপ্নকে আমোদ রেখেছেন কেন? 7 নম্বর প্রশ্ন, বিদেশি নরদানবের আগ্রাসন বাঙালিকে দমাতে পারে না কেন? 8 নম্বর প্রশ্ন, বিদেশে জানে না কেউ বলতে কবি কি বুঝিয়েছেন? 9 নম্বর প্রশ্ন, কবি নিজের অস্তিত্বে বহমান নদীকে ধারণ করেছেন কেন? 10 নম্বর প্রশ্ন, নদীর বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ বলতে কবি দেলোয়ার কি বুঝিয়েছেন? 11 নম্বর প্রশ্ন, গণমানুষের শিল্পী বলতে কবি কি বুঝিয়েছেন? 12 নম্বর প্রশ্ন, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে বলতে কবি কি বুঝিয়েছেন? 13 নম্বর প্রশ্ন, রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবির ক্রোধ কাদের বিরুদ্ধে এবং কেন? 14 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কবি দেলোয়ার অস্থিতে কি ধারণ করেছেন ব্যাখ্যা করো। প্রিয় ক্যাডেটবৃন্দ, এই 14টি প্রশ্নই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, যা জ্ঞানমূলক পর্ব অতিক্রম করে অনুধাবনমূলক প্রশ্নে পৌঁছে প্রয়োগমূলক অবস্থানে যে উচ্চতর দক্ষতার স্তরকে শানিত করে, তাকে স্পর্শ করে। প্রিয় ক্যাডেটবৃন্দ, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা মূল পাঠ এবং আজকের পাঠ পর্যালোচনার মধ্য দিয়ে তোমরা অবশ্যই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে। আর এই পাঠ সংশ্লিষ্ট তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো তোমরা আমাকে করতে পারো, আমি তার উত্তর দিব। আশা করি এই কবিতাটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নাই। তোমরা আমাকে প্রশ্ন করো, আজকের কবিতা কবি দেলোয়ারের কবিতা রক্তে আমার অনাদি অস্থি, এই কবিতা সংশ্লিষ্ট কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা সেই প্রশ্ন আমাকে করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের পাঠ পর্যালোচনা আশা করি তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে এবং তোমরা রক্তে আমার অনাদি অস্থি কবিতা সম্পর্কে এবং কবি সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছ এবং এখন তোমাদের দায়িত্ব হচ্ছে মূল পাঠ ভালো করে পড়া এবং এটার ভিতরে গভীরে প্রবেশ করা। প্রিয় ক্যাডেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারীর হাত থেকে বাঁচাতে পারে। বিশেষ করে বিশ্লেষকদের ধারণা, করোনা ভাইরাস শীতে বেশি সংক্রমিত হয়। এটি আমাদের দেশে গ্রীষ্মকালে বর্ষাকালে এসেছিল, এখন শীতকাল আমাদের নিকটে, আমরা শীতকালের মধ্যে আমাদের সময় পার করছি। এই শীতে হচ্ছে করোনা ভাইরাসটি বেশি শক্তিশালী হওয়ার কথা এবং সংক্রমিত হওয়ার কথা বেশি। তাই কাজেই আমাদের নতুন করে আবার সাবধান সচেতন থাকতে হবে এবং অনেক অনেক বেশি সাবধান থাকতে হবে। বাইরে মেলামেশা করা যাবে না, মাস্ক ছাড়া বেরোনো যাবে না এবং বেরোলেও খুব জরুরি প্রয়োজন ছাড়া, খুবই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না। মানুষের সাথে মেলামেশা করা যাবে না, কারণ একটু অসাবধানতার মধ্য দিয়ে
যে কোনো সময় আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। আমরা চাই তোমরা নিরাপদ থাকো পরিবারের সবাইকে নিয়ে, এবং অন্যের প্রতিও তোমরা হও, দয়াশীল হও, তাদেরকেও সাবধান করো যারা কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘোরাফেরা করছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, তারা এটাকে কোনো রকম ভাবে গুরুত্ব দিতে চাচ্ছে না। তাদেরকে পারলে বোঝাতে হবে, আর নিজেরা সাবধান থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। বাড়ি থেকে বেড়াতে আসলে বেড়াতে যেন তারা না আসে তার জন্য উৎসাহিত করতে হবে। আর যদি একান্ত এসে পড়ে তাহলে দূরত্ব বজায় রাখতে হবে, খুব তাদের কাছে যাওয়া যাবে না। এভাবেই তোমরা সাবধানতা অবলম্বন করবে এবং পরিবারের সবাইকেও এইভাবে সাবধান রাখার চেষ্টা করবে। প্রিয় ক্যারেট বিন্দু, সাবধানতার বিকল্প নাই। শত প্রয়োজনও আমরা যেন বাইরে বেরোয় না হই, বাড়িতেই থাকি। সর্বদা সুস্থ ও নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও। আমাদের পরবর্তী ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের মানপত্র সম্পর্কে পাঠ পর্যালোচনা। তোমরা এর পূর্বে মানপত্র সম্পর্কে জেনে নাও, ধারণা করে নাও, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে পাঠ পর্যালোচনা আরো বেশি সুন্দর এবং সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় ক্যারেট বিন্দু, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যয় ব্যক্ত রেখে আমি আজকের পাঠ পর্যালোচনা অধিবেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।